বলিউডের এক যুগের অবসান। চলে গেলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর মুখ থেকে কয়েকবার ফিরে এলেও এই যাত্রায় আর জয় হলো না শোলের বীরুর। ৬ দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন ধর্মেন্দ্র। ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তার কেরিয়ারের ঝুলিতে রয়েছে বহু সফল হিন্দি ছবি। তবে ইন্ডাস্ট্রিতে এই যাত্রা খুব একটা সহজ ছিল না তার। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বাই গিয়েছিলেন তিনি। তবে স্বপ্ন পূরণের পথে অর্থাভাবের সম্মুখীন হতে হয়েছিল তাকে। ১৯৩৫ সালের ডিসেম্বর মাসে লুধিয়ানার নাসরালি গ্রামে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র। তার বাবা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি চাইতেন ছেলে পড়াশোনা নিয়েই এগিয়ে যাক, কিন্তু পড়াশোনার চেয়েও সিনেমায় বেশি মনোযোগী হয়ে পড়েছিলেন ধর্মেন্দ্র। ১৯৪৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দিলীপ কুমার অভিনীত শহীদ। ধর্মেন্দ্র তখন ১০ম শ্রেণীর ছাত্র। শহীদ ছবিতে দিলীপ কুমারের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। দিলীপ কুমারের অভিনয় তাকে এতটা অনুপ্রাণিত করেছিল যে অভিনয়কেই তিনি পেশা হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। চোখে অভিনেতা হওয়ার অফুরান স্বপ্ন ছিল ধর্মেন্দ্রর। তবে পরিবারের অর্থকষ্টের কারণে সেই স্বপ্ন থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছিলেন তিনি। পড়াশোনা শেষ করার পর কম বয়সেই পরিবারের দায়িত্ব এসে পড়েছিল ধর্মেন্দ্রর কাঁধে। রেলের কেরানির পদে যোগ দিয়েছিলেন তিনি। মাসিক বেতন ছিল ১২৫ টাকা, কিন্তু চাকরিতে মন বসত না তার। ঘড়ি বাঁধা সময়ে চাকরি নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। তিনি যে অভিনেতা হতে চান সে কথা ধর্মেন্দ্র তার মাকে জানিয়েছিলেন। তার মাই স্বপ্ন পূরণ করার সাহস জুগিয়েছিলেন তাকে। জনপ্রিয় এক পত্রিকা দ্বারা আয়োজিত নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড নামে জাতীয় স্তরের এক প্রতিযোগিতায় যোগ দিয়ে বিজয়ী হয়েছিলেন ধর্মেন্দ্র। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে চাকরি ছেড়ে লুধিয়ানা থেকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন ধর্মেন্দ্র। কাজের জন্য পরিচালকদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হয়েছিল তাকে। অধিকাংশ দিন খাওয়ার টাকাও থাকতো না ধর্মেন্দ্রর কাছে। অভিনয়ের কোনো সুযোগ না পেয়ে তিনি মনস্থির করেন পাঞ্জাব ফিরে যাবেন। ধর্মেন্দ্রর কেরিয়ারের কঠিন সময়ে বলিউডের কয়েকজন অভিনেতা তাকে সাহায্য করেছিলেন। শোনা যায় বলিপাড়ায় এক পরিচালকের সঙ্গে ট্যাক্সিতে চেপে এক জায়গায় যাচ্ছিলেন ধর্মেন্দ্র, কিন্তু তার পকেটে ট্যাক্সি ভাড়া মেটানোর মতো টাকাও ছিল না। অন্যদিকে সেই পরিচালকও নামার সময়ে ধর্মেন্দ্রর ভাড়া দিতে অস্বীকার করেছিলেন। সেই সময় বলিউডের অভিনেতা শশী কাপুর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেছিলেন ধর্মেন্দ্রকে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে খাওয়ানোর জন্য ধর্মেন্দ্রকে নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিলেন শশী কাপুর। বলি অভিনেতা মনোজ কুমারও উৎসাহিত করেছিলেন ধর্মেন্দ্রকে। লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে লড়াই করার পরামর্শ দিয়েছিলেন মনোজ কুমার। ধর্মেন্দ্রর জীবনে নাকি এমন সময় এসেছিল যখন তার জামাকাপড় কেনার টাকাও ছিল না। বলিউডের গুঞ্জন মনোজ নাকি তাকে জামাকাপড় কেনার টাকাও দিয়েছিলেন। মায়ানগরীর দরজা খুলে গিয়েছিল ধর্মেন্দ্রর সামনে। চুক্তি অনুযায়ী প্রতিযোগিতার পরেই একটি ছবিতে নায়ক হওয়ার কথা ছিল তার, কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও সেই ছবির কাজ পাননি তিনি। ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবিতে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন ধর্মেন্দ্র, কিন্তু বক্স অফিসে সেই ছবি একেবারেই ব্যবসা করতে পারেনি। কেরিয়ার শুরুর প্রথম ৫ বছর ধর্মেন্দ্রর ভাগ্যে শিখে ছেড়েনি। ১৯৬৫ সাল পর্যন্ত ২০টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন তিনি, কিন্তু কোনো ছবি বক্স অফিসে তেমন সফলতা পায়নি। ১৯৬৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ফুল और पत्थर। ধর্মেন্দ্রর সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল মীনা কুমারীকে। দীর্ঘ অপেক্ষার পর ধর্মেন্দ্রর ছবি বক্স অফিস থেকে ভালো উপার্জন করেছিল। তারপর থেকেই ধর্মেন্দ্রর কেরিয়ার উপরের দিকে চড়তে শুরু করে। ফুল আর পাথর মুক্তি পাওয়ার পরে একে একে সত্যকাম, শোলে, আঁখে, কর্তব্যের মতো হিন্দি ছবিতে অভিনয় করে প্রশংসা অর্জন করতে শুরু করেছিলেন ধর্মেন্দ্র। বলিউডের হিম্যানের তকমাও পেয়ে গিয়েছিলেন তিনি। ৭০ থেকে ৮০ দশকের মধ্যে বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন ধর্মেন্দ্র। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় একটি জামা নাকি ভাগ্য ফিরিয়েছিল ধর্মেন্দ্রর। সেই জামা পরে পরপর ৩টি ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। ৩টি ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। ১৯৬৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মেরে হামদম মেরে দোস্ত। এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন ধর্মেন্দ্র। এই ছবিতে চলো সজনা জাহাঁ তক ঘাটা চলে গানটি শর্মিলার সঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে। পরের বছর ১৯৬৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আয়া সাওয়ান ঝুমকে। এই ছবিতে আশা পারেখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। ছবিতে সাথিয়া নেহি জানা রোমান্টিক গানের দৃশ্যে আশার সঙ্গে ধর্মেন্দ্রর রসায়ন ছিল প্রশংসাযোগ্য। আয়া সাওয়ান ঝুমকে ছবিটি মুক্তি পাওয়ার ১ বছর পর ১৯৭০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জীবন মৃত্যু। এই ছবিতে রাখির সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে। জীবন মৃত্যু ছবিতে ঝিলমিল সিতারকা গানের দৃশ্যে রাখির সঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছিল হিম্যানকে।
তিনটি ছবিতেই নায়িকার বদল হলেও পরনের জামা বদলায়নি ধর্মেন্দ্রর। বলিপাড়া সূত্রে খবর, 1988 সাল থেকে 1970 সাল পর্যন্ত মুক্তি পাওয়া তিনটি ছবির গানের দৃশ্যে হলুদ রঙের স্ট্রাইপ দেওয়া একটি জামা পরেছিলেন ধর্মেন্দ্র। এই জামাটি ধর্মেন্দ্রর সৌভাগ্য বহনকারী। বলিপাড়ায় ক্যারিয়ার শুরুর আগে মাত্র 19 বছর বয়সে 1954 সালে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। বিয়ের পর দুই পুত্র, সানি দেওল, ববি দেওল এবং দুই কন্যা, বিজেতা, অজিতা। প্রথম স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। বহু বছর সম্পর্কে থাকার পর 1980 সালের মে মাসে হেমা মালিনীকে বিয়ে করেছিলেন অভিনেতা। ধর্মেন্দ্র হেমার প্রথম ছবি তুম হাসিন मैं জওয়ান মুক্তি পেয়েছিল 1970 সালে। ক্যামেরার সামনে প্রেম করতে করতে বাস্তবেই একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন দুই তারকা। 70-এর দশকে ধর্মেন্দ্র এবং হেমা দুজনেই ক্যারিয়ারের শীর্ষে। পর্দার বাইরেও সে সময় তাদের প্রেমের রসায়ন তুঙ্গে। শরাফত, নয়া জমানা, সীতা और গীতা, দোস্ত, জুগনু, আজাদ, দিল লাগি, শোলে প্রভৃতি বিখ্যাত একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তারা। হেমা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রথম দেখাতেই তিনি বুঝে গিয়েছিলেন যে ধর্মেন্দ্র তার মনের মানুষ। ধর্মেন্দ্রর সঙ্গেই সারা জীবন কাটাতে চান তিনি। কিন্তু ধর্মেন্দ্র তখন বিবাহিত এবং 4 সন্তানের পিতা। কানাঘুষো শোনা যায়, ধর্মেন্দ্রকে মনে মনে ভালোবেসে ফেললেও হেমা তার প্রতি নিজের আবেগ প্রকাশ করতেন না। পরে দুজনের সম্পর্ক আরও গাঢ় হওয়ার পর ধর্মেন্দ্রকে মনের কথা জানিয়েছিলেন হেমা। কিন্তু এই সম্পর্কের ভবিষ্যতের কথা ভেবে আপত্তি জানিয়েছিলেন হেমার বাবা মা। বলিপাড়ায় শোনা যায়, হেমাকে একবার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন বলি অভিনেতা সঞ্জীব কুমার, কিন্তু নায়িকা সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মন ভেঙে গিয়েছিল সঞ্জীবের। শোলে ছবির সেটে আবার দেখা হওয়ায় হেমাকে আবার বিয়ের প্রস্তাব দেন সঞ্জীব। সেই সময় ধর্মেন্দ্রের সঙ্গে সম্পর্কে ছিল হেমার। সে কারণেই ধর্মেন্দ্রর রোষের কবলেও পড়েছিলেন নায়ক। বলিউডের গুঞ্জন সঞ্জীবের বিরুদ্ধে নালিশ জানাতে শোলের পরিচালক রমেশ সিপ্পির কাছে গিয়েছিলেন ধর্মেন্দ্র। শোলে ছবিতে সঞ্জীব এবং হেমার একসঙ্গে কোনো দৃশ্য যেন না থাকে সেই আবদারও করেছিলেন অভিনেতা। এমনকি বলি অভিনেতা জিতেন্দ্রের সঙ্গেও নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছিল হেমার। মদ্যপ অবস্থায় সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে অশান্তি করে হেমা জিতেন্দ্রর বিয়ে ভেঙে দিয়েছিলেন ধর্মেন্দ্র। 1980 সালে হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। বিয়ের 1 বছর পর 1981 সালে প্রথম কন্যা সন্তান ঈশা দেওলের জন্ম হয়েছিল। তার 4 বছর পর 1985 সালে জন্ম হয় দ্বিতীয় কন্যা সন্তান অহনা দেওলের। বাবার পদচিহ্ন অনুসরণ করে ধর্মেন্দ্রর পুত্র কন্যারাও বলিউডে কেরিয়ার গড়ে তুলতে শুরু করেন। তবে দেওল পরিবারকে নাকি বলিউড সবসময় কোণঠাসা করে রাখে বলে ধর্মেন্দ্রর দাবি। নিজের অভিজ্ঞতার উল্লেখ করে ধর্মেন্দ্র জানিয়েছিলেন, 1969 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সত্যকাম ছবিটি। ধর্মেন্দ্রর বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর। ছবি বিশেষজ্ঞদের মতে ধর্মেন্দ্রর কেরিয়ারে সেরা ছবি ছিল সত্যকাম। কিন্তু এই ছবিতে অভিনয়ের জন্য বলিপাড়া থেকে কোনো সম্মান পাননি ধর্মেন্দ্র। এমনকি কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেওল পরিবারের দিকে বিশেষ নজর দেওয়া হয় না বলে দাবি করেছিলেন অভিনেতা। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেশ কয়েকদিন হসপিটালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র। তখন থেকেই তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছিল বলিউডের। শাহরুখ খান, সলমান খান, আমিষা প্যাটেলের মতো বলি তারকারা হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতেও গিয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাকালীন ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যমে। কিন্তু তখন ঈশা এবং হেমা মালিনীর তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হয়েছিল ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দিন কয়েক আগে হাসপাতাল থেকে বাড়িও ফিরেছিলেন অভিনেতা। বাড়িতেই চলছিল তার চিকিৎসা। ডিসেম্বর মাসে 90 বছর পূর্ণ হওয়ার কথা ছিল ধর্মেন্দ্রর। জন্মদিনের আগেই প্রয়াত হলেন তিনি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত